গাজা ইস্যুতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের দম বন্ধ হওয়া অবস্থা। মানবতাবাদীরা বলছে মরুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া ব্যক্তি বা গোষ্ঠীগত অ্যাকশন খুব বেশি হয়তো ফলপ্রসূ হয় না যে কোনো অন্যের বিরুদ্ধে লড়তে। ফলপ্রসূ হলেও সেখানে নানা বাধা বিপত্তি, নিরাপত্তা ও প্রশ্ন, সমর্থন ইত্যাদি পেরিয়ে কাজ করতে হয়। মানবতাবাদী মানুষেরা এবং বিশ্বব্যাপী নানা গোষ্ঠী গাজাতে চরম অন্যায় সংঘটিত হলেও এর বিপরীতে প্রতিবাদী হয়েছে তারা। একটা অভদ্র রাষ্ট্রকে শায়েস্তা করতে আসলে কে বা কারা স্ব পর্যায় থেকে অতটা বর্বর হতে চায়? ফলে হয়তো কখনো কখনো পরিস্থিতি ও নিয়তির সিদ্ধান্তের ওপরও ছেড়ে দিতে হয়। সময়, ঘটনা পরম্পরা, পরিস্থিতি কখন বদলে যে শাস্তি পাবে ওই ইসরায়েল আর আমেরিকা তা তো ওই সময়ই বলে দেবে। সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলি মন্ত্রী বেন গভির যে সকল ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ও বক্তব্য দিচ্ছেন তাতে করে তার সবচেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। বিশেষ করে যারা বেন গভিরের আশেপাশে থাকছেন এবং নেতানিয়াহুর কার্যক্রম নিয়ে সমালোচনা করছেন তাদের আন্তর্জাতিকভাবেও অ্যাকশনে যাওয়া উচিত বলে অভিমত অনেকের। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া যদি জাতিসংঘ এগিয়ে নেয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থাৎ পিএ এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে চরম উস্কানিমূলক হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতা ইতামার বেন গভির। 17 নভেম্বর সোমবার উজমা ইহুদিত দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে পিএ কর্মকর্তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, জাতিসংঘ যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয় তবে উচ্চপদস্থ পিএ কর্মকর্তাদের একজন একজন করে নির্মূল করা ছাড়া বিকল্প থাকবে না। জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। বেন গভিরের এই হুমকির নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয়। এক্সে দেওয়া এক পোস্টে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি মন্ত্রীদের এ ধরনের বক্তব্য রাষ্ট্রীয় পর্যায়ের ধারাবাহিক উস্কানি। আন্তর্জাতিক সমাজকে বেন গভিরকে জবাবদিহির আওতায় আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, বেন গভিরের বক্তব্যের সম্পূর্ণ দায় ইসরায়েল সরকারের। গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব সোমবার 17 নভেম্বর নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বাহিনী গঠনের অনুমোদন ও পুনর্গঠন এগোলে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ তৈরির অঙ্গীকারের বিষয় উল্লেখ রয়েছে, যে কারণে ইসরায়েলি নেতৃত্ব পরিকল্পনাটিকে রীতিমতো হুমকি হিসেবে দেখছে। জাতিসংঘের পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে এগিয়ে নিলে পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন বেন গভির। এমনকি তিনি দাবি করেছেন, আব্বাসের জন্য নাকি ইতোমধ্যে কেজিয়ত কারাগারে একটি একাকী সেল প্রস্তুত রাখা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে নিরাপত্তা সমন্বয় করে। তবুও ইসরায়েলি নেতারা পিএ এর অধীনে কোনো সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র কাঠামো মেনে নিতে নারাজ। উস্কানিমূলক মন্তব্যের জন্য কুখ্যাত বেন গভির গেল শনিবার দাবি করেছিলেন, ফিলিস্তিনি জনগণ বলে আসলে কিছু নেই। তার ভাষায়, ফিলিস্তিনিরা ইসরায়েলের ভূমিতে আরব দেশগুলো থেকে আসা অভিবাসীর সমষ্টি যারা সন্ত্রাসের বীজ বপন করে। তিনি ফিলিস্তিনিদের নিজেদের ভূমি ছেড়ে স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার প্রস্তাবেরও সমর্থন জানান, যা ট্রাম্পের পরিকল্পনাতেও ছিল। সমালোচকেরা এটিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত জাতি হত্যার অংশ হিসেবে দেখছেন। বেন গভির হোক বা নেতানিয়াহুর জোটের অন্য অতি ডানপন্থী মন্ত্রী, এমনকি মধ্যপন্থী বিরোধীদের বড় অংশ হোক, সবাই সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় দৃঢ় প্রতিজ্ঞ। অর্থমন্ত্রী বেনজালেল স্মোট্রিচ, যিনি কার্যত অধিকৃত পশ্চিম তীরের গভর্নরের দায়িত্বে আছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা চাপিয়ে দিতে চেষ্টা করছেন
আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর। ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে, গাজা উপত্যকার প্রশাসন পিএকে দিতে তারা কোনোভাবেই রাজি নয়। তবে মার্কিন প্রস্তাবনায় পিএ এর ভূমিকা রাখার কথা বলা হয়েছে। শর্ত হল পিএকে নিতে হবে ব্যাপক সংশোধনমূলক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। পরিকল্পনাটিতে একটি আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠনের কথা বলা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র বলেছে অনেক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১৩ দেশের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াও রয়েছে। কোনো দেশ এর বিপক্ষে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণ করে না। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা বলেছে, পরিকল্পনাটি গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে। তারা আরও যুক্ত করেছে, আন্তর্জাতিক বাহিনীকে গাজায় দায়িত্ব পালন করানো, যার মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণও রয়েছে, তাদের নিরপেক্ষতা নষ্ট করবে এবং এটিকে দখলদারের স্বার্থে সংঘাতের পক্ষ হিসেবে দাঁড় করাবে। সর্বশেষ খসড়ার রিপোর্ট অনুযায়ী আইএসএফ এর কাজের একটি অংশ হবে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ, যার মধ্যে হামাসও রয়েছে। পাশাপাশি তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। এতে হামাসকে তাদের অস্ত্র জমা দিতে হবে, যা ট্রাম্পের শান্তি পরিকল্পনার শর্তের মধ্যে পড়ে। আইএসএফ গঠনের পাশাপাশি খসড়ায় বলা হয়েছে, এই বাহিনী ইসরায়েল ও মিশরের সঙ্গে কাজ করবে। একই সঙ্গে গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত গাজার পুলিশ হামাসের অধীনে কাজ করে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টেজ পরিষদকে বলেন, আইএসএফের দায়িত্ব হবে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, গাজার সামরিকীকরণ বন্ধে সহায়তা করা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র সরানো এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময়, যা 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ওয়াল্টেজ এটিকে খুবই নাজুক একটি প্রথম পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। আইএসএফ যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কেন্দ্রীয় অংশ। পাশাপাশি একটি শান্তি বোর্ড গঠনের কথাও আছে, যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। 2 বছরের যুদ্ধের পর গাজা পুনর্গঠনের অর্থায়ন বিশ্বব্যাংকের তহবিল থেকে আসবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। খসড়ায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ইসরায়েল দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশের চাপের মুখে এই ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের পথ পরিকল্পনায় যোগ করা হয়েছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা কার্যত ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান লড়াই বন্ধ করেছে। এই সংঘাত শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন সশস্ত্র হামলার পর, যেখানে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় 69,483 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 44 দিনে ইসরায়েল কমপক্ষে 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই ধারাবাহিক লঙ্ঘনের ফলে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার 22 নভেম্বর এক বিবৃতিতে গাজা সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রায় 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর ও পদ্ধতিগত লঙ্ঘনের জন্য তীব্র নিন্দা জানিয়েছে। দপ্তরটি আরও বলেছে, এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির অন্তর্ভুক্ত মানবিক প্রোটোকলের সুস্পষ্ট লঙ্ঘন। শনিবার 22 নভেম্বর একদিনেই 27টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে 24 জন নিহত ও 87 জন আহত হয়েছেন। লঙ্ঘনের ফলে সৃষ্ট মানবিক ও নিরাপত্তাজনিত ক্ষতির জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে হামাস। যুদ্ধবিরতি চুক্তিতে বর্ণিত নির্দেশনা থাকা সত্ত্বেও ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য ও
ও চিকিৎসা সামগ্রীর প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার তথাকথিত হলুদ রেখার অভ্যন্তরে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সৈন্যদের উপর হামলা চালানোর পর তারা এই হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার আরও গভীরে তাদের বাহিনী পুনঃস্থাপন করায় উত্তর গাজায় অর্ধশতাধিক ফিলিস্তিনি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। চুক্তিতে উল্লিখিত হলুদ রেখাটি একটি অচিহ্নিত সীমানাকে বোঝায়, যেখানে গত মাসে চুক্তি কার্যকর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের পুনঃস্থাপন করেছিল। এর ফলে ইসরায়েল উপকূলীয় অঞ্চলের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বানোয়াট অজুহাত দেখিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তাই তারা মধ্যস্থতাকারী দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারকে অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক বলেন, চুক্তি এড়িয়ে ধ্বংসের যুদ্ধে ফিরে যাওয়ার জন্য ইসরায়েল নানা অজুহাত তৈরি করছে, অথচ তারা প্রতিদিন ও পদ্ধতিগতভাবে চুক্তি লঙ্ঘন করছে। হামাস মার্কিন প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে তার প্রতিশ্রুতি পূরণে বাধ্য করে ও গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।